অষ্টম শ্রেণীর সকল ছাত্রকে অনলাইন ক্লাসে স্বাগত জানাই। আমরা গতদিন দক্ষিণ আমেরিকার বিভিন্ন পাঠগুলো অর্থাৎ ভূপ্রাকৃতিক পরিবেশগুলো এবং সেখানকার অবস্থান এই পাঠগুলো আলোচনা করেছিলাম এবং ভৌগোলিক গুরুত্ব বা জিওগ্রাফিক্যাল সিগনিফিকেন্স। আজকে আমরা দক্ষিণ আমেরিকা প্রাকৃতিক পরিবেশের মধ্যে আরেকটা পাঠ আলোচনা করব, সেটা হলো দক্ষিণ আমেরিকার নদ নদী। তোমাদের সামনে একটা দক্ষিণ আমেরিকার জলনির্গম ব্যবস্থা ম্যাপ দেওয়া আছে, ড্রেনেজ সিস্টেম। জলনির্গম ব্যবস্থা মানে যেখানে নদীর সাথে বিভিন্ন হ্রদ বা জলাশয়গুলোকেও দেখানো আছে। তো আমরা এই অধ্যায়ে এরকমই কিছু নদীর গতিপথ, তাদের বৈশিষ্ট্য, এই পাঠগুলো একটু আমরা আলোচনা করব। দক্ষিণ আমেরিকা প্রায় মধ্যভাগে আমরা জানি যে ম্যাটোগ্রাস মালভূমি মহাদেশের উত্তর আর দক্ষিণাংশে একটা জল বিভাজিকা বা ওয়াটার ডিভাইড রূপে কাজ করে এবং সে ম্যাটোগ্রাস মালভূমি এই উত্তরাংশে আমরা যে নদীগুলো দেখতে পাচ্ছি সেখানে তোমরা কিছু কিছু দেখছো অরিনক্য নদী তাদের মধ্যে উল্লেখযোগ্য, এবং দেখা যাচ্ছে এই ম্যাটোগ্রাস মালভূমি থেকে কিছু নদী উৎপত্তি রয়েছে অথবা পশ্চিমে আন্দিজ পর্বত থেকে উৎপন্ন হয়ে বেশিরভাগ নদীগুলো পড়েছে আটলান্টিক মহাসাগরে। তারই মধ্যে আজকে আমরা যে নদীটা প্রথম আলোচনা করব সেটা ম্যাপে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, সবচেয়ে প্রধান নদী হিসাবে আমাজন। এটা দক্ষিণ আমেরিকার দীর্ঘতম নদী এবং সারা পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম। অনেকগুলো কথা শুনবে, সব কিন্তু বইয়ে পাবে না। 1541 খ্রিস্টাব্দে বিখ্যাত পর্যটক ওরেল্লান্না নদীটিকে আমাজন নামে অভিহিত করেছিলেন এবং এই আমাজন শব্দে একটা অর্থ আছে, তার নাম হচ্ছে বীর রমণী। নামটা মনে রাখবে। নদী হিসাবে আমাজন অত্যন্ত খরস্রোতা, র্যাপিড ফ্লো আমরা দেখি। এই যে তোমরা প্রশান্ত মহাসাগর দেখছো, তার উপকূল থেকে মাত্র 160 কিলোমিটার অভ্যন্তরে তুষারমণ্ডিত আন্দিজ পর্বতশৃঙ্গের একটি হ্রদ থেকে আমাজন নদীর উৎপত্তি হয়েছে। আবার অন্য একটা মতে পেরুর অন্তর্গত আন্দিজ পর্বতে মাউন্ট মিশমি শৃঙ্গ থেকে আমাজন নদীর উৎপত্তি হয়েছে। দুটো ভিন্ন মত আছে। এবং তারপর নদীটি প্রথমে গেছে উত্তরে এবং পরে পূর্ব দিকে সুদীর্ঘ পথ প্রবাহিত হয়ে আলটিমেটলি পড়েছে কিন্তু আটলান্টিক মহাসাগরে। উৎস থেকে মোহনা পর্যন্ত, অর্থাৎ তুমি যে ম্যাপে দেখতে পাচ্ছ টোটাল উৎস থেকে মোহনা পর্যন্ত আমাজন নদীর টোটাল দৈর্ঘ্য প্রায় 6447 কিমি। এটা আগেই বললাম পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী, অর্থাৎ নীল নদের পর এটা হচ্ছে সেকেন্ড লার্জেস্ট নদী। নীল নদের দৈর্ঘ্য যেখানে 6650 কিমি। আমাজন যে অববাহিকা এটা নিরক্ষীয়, এটা বৃষ্টিবহুল অঞ্চলে অবস্থিত এবং আমাজনের যে দেখতে পাচ্ছ অনেকগুলো উপনদী আর প্র উপনদী। যারা উপনদী তাদের বলে প্র উপনদী। অসংখ্য এগুলির মধ্যে দিয়ে বিপুল পরিমাণে জলরাশি এসে আমাজনে পড়ে। মনে থাকবে দৈর্ঘ্য অনুসারে দ্বিতীয় হলো নদীতে জলের পরিমাণ, নদীর স্রোতে বেগ, অববাহিকা আয়তন প্রভৃতির বিচারে আমাজন পৃথিবীর সবচেয়ে বৃহত্তম নদী। একটা পরিসংখ্যান বা হিসাব থেকে দেখা যায় ভূপৃষ্ঠ উপর থেকে মোট যে পরিমাণ জল প্রবাহিত হয় তার শতকরা প্রায় 20 বয়ে গেছে আমাজন নদী দিয়ে। বুঝতেই পারছো কত বৃহত্তম নদী। আমাজনের মোট উপনদী ও প্র উপনদীর সংখ্যা যে কত তা সঠিকভাবে বলা কঠিন, কারণ সমগ্র অববাহিকা অঞ্চলটি গভীর এবং প্রায় দুর্ভেদ্য নিরক্ষীয় অরণ্যে ঢাকা। তবে আনুমানিক যে প্রায় 1000 খানেক নদী আছে সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো যেগুলো পশ্চিম আন্দিজ পর্বতভূমি থেকে এসছে: মদিরা, নিগ্রো, জাপুরা, পুরাস, গুরুয়া, উকায়ালি, পুটুমায়ো প্রভৃতি। এবং পূর্ব মধ্যভাগে মালভূমি অঞ্চল থেকে এসছে টাপাজো, জিঙ্গু, আরাগুইয়া, টোকান্টিন্স প্রভৃতি। পার্বত্য অঞ্চলে এইসব নদী গতিপথের মাঝে জলপ্রপাত ও খরস্রোত রয়েছে। তা সত্ত্বেও আমাজনের মধ্য দিয়ে মোহনা থেকে প্রায় 3200 কিমি অভ্যন্তর পর্যন্ত নৌপথে যাতায়াত করা যায়। ভালো করে মনে রাখবে। মোহনা গেছে নদীটি প্রায় 400 কিলোমিটার চওড়া। বিপুল পরিমাণ জলরাশি প্রবল বেগে চওড়া মোহনা দিয়ে আটলান্টিকের মুখে 300 কিলোমিটার বেশি দূর পর্যন্ত চলে যায় বলে এখানে জলে লবণাক্ত ভাব থাকে না ও লাল পলিমিশ্রিত ঘোলা জল দেখা যায়। তাই প্রসঙ্গতে একটা তোমাদের আসে, এই যে ধরো আমাজন নদী, তার মোহনায় কেন বদ্বীপ ফর্মেশন হয়নি? এটা 3 মার্কসের কোশ্চেন হিসেবে আসতে পারে। আমরা জানি বদ্বীপ গঠনে কতগুলো অনুকূল পরিবেশ থাকে, হ্যাঁ, তার সবগুলো আমাজনে কিন্তু নেই। বিস্তীর্ণ অঞ্চল যেটা আমাজন অববাহিকা অবস্থিত হওয়ায় প্রচুর বৃষ্টির জল এই নদীতে এসে পড়ে। এই অববাহিকা সমুদ্রের দিকে বেশ ঢালু, তাই সমগ্র অববাহিকা জল মূল নদী দিয়ে প্রবল বেগে আটলান্টিক মেশে, অর্থাৎ তার বেগটা অনেক বেশি। বুঝেছ?
আমাজন নদীর মোহনা বেশ প্রশস্ত বা চওড়া হওয়ায় সমুদ্রের জোয়ারের জল নদীতে অবাধে প্রবেশ করতে পারে। মোহনা অঞ্চলে উপকূল সংলগ্ন সমুদ্র স্রোত শক্তিশালী। এইসব কারণে আমাজন নায়িকা মোহনা বদ্বীপ সৃষ্টি হয়, অর্থাৎ তার স্রোতের জলের বেগ এত বেশি যে আমাজন নদী যে নুড়ি বালি কাদা কাকর বহন করে সেটা আটলান্টিকে অনেক গভীর পর্যন্ত তারা মোহনাতে নিয়ে যায়। ফলে সেখানে বদ্বীপ ফর্মেশনটা হয়নি, কারণ সেখানে মহীসোপানের গভীরতা কম হতে হয়। হ্যাঁ, মোহনাতে মৃদু ঢালু হয়ে তোমার নুড়ি বালি কাদা কাকড় জমা হতে হয়, যেগুলো আমাজনে ঘটেনি। তাই আমাজনে এত জল থাকা সত্ত্বেও বদ্বীপ ফর্মেশন হয়নি। এটা 3 মার্কস হিসাবে পড়বে। এরপর অন্য একটা নদী চলে যায়, দেখো একদম উত্তর দিকে, অরিনক্য নদী। ম্যাপে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে দক্ষিণ আমেরিকা উত্তরাংশের দিকে অরিনক্য নদী। এটা গিয়ানা মালভূমিতে উৎপন্নে প্রথমে গভীর বনভূমি এবং তারপর তৃণভূমি এবং জলাভূমির মধ্য দিয়ে প্রবাহিত হয়ে পড়েছে আটলান্টিক মহাসাগরে। অরিনক্য নদী অনেকগুলো উপনদী আছে, ভালো করে মনে রাখবে। একমাত্র মানে অরিনক্য নদী মোহনায় বদ্বীপ ফর্মেশন হয়েছে দক্ষিণ আমেরিকা, আর কোনো নদী মোহনা হয়নি। দেখো তার মধ্যে আমি কয়েকটা নাম বলছি, এগুলো সবই পশ্চিমে আন্দিজ পার্বত্য ভূমিতে অথবা পূর্বের গিয়ানা মালভূমিতে উৎপন্ন হয়েছে। তার মধ্যে মেটা, গুয়াভাইরে, কারণী এগুলো উল্লেখযোগ্য। এর মধ্যে কারণী নামটা বারবার মনে রাখবে। এই কারণী নদীর উপর একটি উপনদী আছে, তার নাম হচ্ছে কারাও। ঠিক আছে, কারণী নদীর উপনদী হচ্ছে কারাও, এবং সেই কারাও নদীর গতিপথের সৃষ্টি হয়েছে বিধি উচ্চতম জলপ্রপাত, তার নাম সাল্টো অ্যাঞ্জেল, নামটা মনে রাখবে। এটা আগেও শুনেছ। এটা উচ্চতা প্রায় 1170 মিটার। প্রসঙ্গত উল্লেখ করা যায় যে গিয়ানা মালভূমির দক্ষিণ প্রান্তে ক্যাসিকুইরা নামে একটি নদী আমাজনের উপনদী রিও নিগ্রোকে অরিনক্য নদীর সঙ্গে যুক্ত করেছে। নামটা মনে রাখবে, ক্যাসিকুইরা। এবার আমরা আরেকটা গুরুত্বপূর্ণ নদীর গতিপথ চলে আসি, সেটা হচ্ছে রিও ডি লা প্লাটা বা লা প্লাটা, একদম দক্ষিণ আমেরিকার দক্ষিণে। দেখো এটা বলছে দক্ষিণ আমেরিকার দক্ষিণ ভাগে প্রধান নদী হচ্ছে লা প্লাটা। ম্যাটোগ্রাসো মালভূমি থেকে উৎপন্ন হয়ে প্যারাগুয়ে নদী, দেখো ম্যাপে দেখতে পাচ্ছ প্যারাগুয়ে নদী, যেটা ম্যাটোগ্রাসো মালভূমি থেকে এসছে। আর ব্রাজিলের উচ্চভূমি থেকে এসছে পারানা নদী। নদী দুটি একত্রে মিলিত হয়ে তাদের নাম হয়েছে পারানা, অর্থাৎ প্যারাগুয়ে পারানা মিলে নাম হয়েছে পারানা। এবং আরো তারা দক্ষিণে প্রবাহিত হয়েছে। এবং পশ্চিম দিক থেকে আরেকটা নদী এসে, তার নাম দেখো দেখা যাচ্ছে ম্যাপে, সালাডো বা অনেকে সালডো বলে। আর পূর্ব দিক থেকে এসছে উরুগুয়ে। তাহলে এই যে ধরো এই নদীগুলো পশ্চিম থেকে সালদো, পূর্ব থেকে উরুগুয়ে নদীর সঙ্গে এসে পারানার সঙ্গে মিলিত হয়েছে। তবে এদের মিলিত জলধারা লা প্লাটা বা প্লেট নদী নামে আটলান্টিক মহাসাগরে পড়েছে। তো তিনটে নদী ভালো করে পড়বে, আমাজন, অরিনক্য, লা প্লাটা। এরপর আমরা আরেকটা গুরুত্বপূর্ণ নদী চলে আসি, সেটা হচ্ছে সাও ফ্রান্সিসকো, যে ব্রাজিলের উচ্চভূমিতে উৎপন্ন আটলান্টিক মহাসাগরে পড়েছে সাও ফ্রান্সিসকো। এটা একটা গুরুত্বপূর্ণ নদী। এরপর দেখো আরেকটা নদী কলোরাডো নদী। এটা আমরা দক্ষিণ আর্জেন্টিনা দেখতে পাচ্ছ, নিগ্রোর একদম উপরে। দক্ষিণ আর্জেন্টিনা এই নদীটি আন্দিজ পর্বতশ্রেণীর দক্ষিণ অংশে উৎপন্ন হয়ে আটলান্টিকে পড়েছে, সেটার নাম হলো কলোরাডো নদী। এরপর আমরা আরো কিছু নদীর নাম বলবো, যেমন ধরো ম্যাগডালেনা নদী, একদম উত্তরে চলে যাও। ম্যাগডালেনা দক্ষিণ আমেরিকা উত্তরাংশে নদীটি আন্দিজ পার্বত্যভূমিতে উৎপন্ন হয়ে উত্তরে প্রবাহিত হয়েছে, শেষে ক্যারিবিয়ান সাগরে পড়েছে। এই মহাদেশে আরো কয়েকটি নদের মধ্যে ব্রাজিলের হচ্ছে পারানাইবা, এগুলো কিছু কিছু তোমরা নাম পাবে। পারানাইবা, আরাগুইয়া, গুয়ানার, ইসিকুইরো, গিয়ানা সুরিনাম সীমান্তে মারোনি, এগুলো হচ্ছে কিছু উল্লেখযোগ্য নদী। এছাড়া আন্দিজ পর্বতে পশ্চিম ঢাল থেকে উৎপন্নে অনেকগুলো নদী প্রশান্ত মহাসাগরে পড়েছে। নদীর দৈর্ঘ্য খুব ছোট হলে অত্যন্ত খরস্রোতা। পেরুতে এসে ছোট নদীর জল জলবিদ্যুৎ উৎপাদন এবং সেচ কার্যে ব্যবহার করা হয়। তাহলে এরকম কিছু নদী ক্যারেক্টার তোমরা ভালো করে পড়বে। এরপর তোমাদের একটা আসতে পারে দক্ষিণ আমেরিকা এই যে নদীগুলো, তাদের কি কি বৈশিষ্ট্য আমরা পাই বা তাদের কি কি ক্যারেক্টার, এগুলো 3 মার্কসের হিসেবে আসতে পারে। কারণ এই নদীগুলো অধিকাংশ হলো দীর্ঘ এবং আয়তনে বিশাল। যেমন আমাজনের কথা বলে, এটা সুবৃহৎ নদী। নদীগুলো বৃষ্টির জলে, বরফ গলা জলে পুষ্ট, তাই এটা চিরপ্রবাহী বা পেরিনিয়াস, সারা বছরই জল থাকে। এবং অধিকাংশ নদী আন্দিজ পর্বত থেকে উৎপন্ন হয়েছে। অরিনক্য নদী ছাড়া আর কোনো নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি। এগুলো 3 মার্কসের মতো পড়বে। আর আমাজন নদী কিছু ক্যারেক্টার তোমাদের দেয়। আমাজন, যেটা আমি আগেই বললাম, পৃথিবীর সবচেয়ে বৃহত্তম নদী। এটা উৎসস্থল নিরক্ষীয় অঞ্চলে অবস্থিত, সারা বছর প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়।
দক্ষিণ পূর্ব আয়নবায়ু প্রবাহ পথে আন্দিজ পর্বতমালা অবস্থান করা জলীয় বাষ্পীভবন বায়ু পর্বতে বাধাপ্রাপ্তে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায়। আমাজন এলাকা আয়তন বা ক্ষেত্রফল 70,50,000 বর্গ কিমি, প্রতি সেকেন্ডে জলপ্রবাহের পরিমাণ 2,09,000 ঘনমিটার। আমাজন নদী উপনদীর সংখ্যা 1,000-এর বেশি। এই উপনদী বেশ দীর্ঘ, ভারতের গঙ্গা নদীর মতো। এগুলো তার কিছু ক্যারেক্টার। আর এখানে তোমরা জানো নদীর জলপ্রবাহের পরিমাপের একক কিউসেক আর কিউমেক। কিউসেক হচ্ছে সিজিএস পদ্ধতি, 1 সেকেন্ডে যত ঘনফুট জল প্রবাহিত হয়। আর কিউমেক হচ্ছে নদী একটা নির্দিষ্ট অংশ দিয়ে প্রতি সেকেন্ডে যত ঘনমিটার জল প্রবাহিত হয়। সেটা আমাজনে হচ্ছে প্রায় 2,09,000 ঘনমিটার জল 5 সেকেন্ডে প্রবাহিত হয়। বুঝতেই পারছো জলসম্ভারের পরিমাণ কত বেশি। তো এগুলো ভালো করে পড়বে। আমাজন নদীর বৈশিষ্ট্য, তার মোহনায় কেন বদ্বীপ সৃষ্টি হয়নি, দক্ষিণ আমেরিকার নদীগুলো বৈশিষ্ট্য 3 মার্কসে পড়বে। আর প্রধান নদীর গতিপথ সেগুলো বইয়ে ছোট করে দেওয়া আছে, আমি যেগুলো বললাম সেই পাঠগুলো লিখতে পারো। আমাজন নদী, লাপ্লাটা নদী, হ্যাঁ, এই নদীগুলো একটু গতিপথ ভালো করে পড়বে। এরপর আমরা চলে আসি দক্ষিণ আমেরিকা। একটু হ্রদের দিকে দেখো, সামনে হ্রদের ছবি দেওয়া আছে। দক্ষিণ আমেরিকা বেশ কয়েকটি বড় হ্রদ আছে, তার মধ্যে টিটিকাকা, পুপো, চিকুইয়েটা এগুলো প্রভৃতি উল্লেখযোগ্য। এর মধ্যে পেরু বলিভিয়া সীমান্তে আন্দিজ পার্বত্যভূমির উপর সৃষ্ট টিটিকাকা পৃথিবীর সবচেয়ে উঁচু স্থানে অবস্থিত। প্রকৃতপক্ষে হ্রদটি আন্দিজ পর্বত বেষ্টিত বলিভিয়া মালভূমিতে অবস্থিত এবং আয়তনে যথেষ্ট বড়। তাই এতে ছোট ছোট জাহাজ ও অন্যান্য নৌযান চলাচল করে। বুঝেছ? তো আজকে আমরা দক্ষিণ আমেরিকার নদ নদী আর হ্রদের এই পাঠগুলো পড়লাম। তোমরা ভালো করে পড়ো, এখান থেকে বড় প্রশ্ন আসতে পারে। এছাড়া 3 নম্বরের প্রশ্নগুলো আমি আগেই বললাম। নদ নদীর বৈশিষ্ট্য, আমাজন নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন, আমাজন নদীর তোমার বৈশিষ্ট্য, আর প্রধান নদী হিসাবে আমাজন নদীর গতিপথ, লাপ্লাটা নদীর গতিপথ, এগুলো পড়বে। পরের দিন আমি জলবায়ু পাঠটা আলোচনা করব। আজকের মতো পড়া এখানেই শেষ হলো।